মন দিয়ে শুনবেন। প্রথম ঘটনাটি খুবই 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 স্পেশাল একটা ঘটনা। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে ধন্যবাদ, রাসেল ভাইকেও ধন্যবাদ বড় আমাকে খুঁজে বের করার জন্য। আমি আসলে হারিয়ে যাই রাসেল ভাই মাঝে মাঝে। হ্যাঁ, তো যে ঘটনাটি রাসেল ভাই আপনাকে হালকা হিন্ট দিয়েছি, সেই ঘটনাটিতে যাচ্ছি। ইসমাইল হোসেন নামে আমার পরিচিতের ফ্রেন্ড আর কি, তার কাছ থেকে ঘটনাটি পাই। তো ঢাকা শহরে একটি স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে পাশ করবার পর একটি কোম্পানিতে চাকরি হয় আর কি, নোয়াখালীতে তার শিফটিং। তো নোয়াখালীতে পৌঁছাবার পরে, চাকরি পাওয়ার পর মোটামুটি ফ্যামিলির সবাইকে ঢাকা থেকে ছেড়ে নোয়াখালীতে তাকে চলে যেতে হয়। তো যে অফিসে চাকরি নেয় সেখান থেকে প্রায় বাসা খুঁজতে খুঁজতে 10 কিলো ভেতরে একটি বাসাতে তার মানে সে পেয়ে যায় একটি বাসা। রুমটা মোটামুটি খুব পছন্দ হয় তার। তো সাথে সাথে সে কনফার্ম করে ফেলে যে আমি রুম দুটি নিবো আর কি। তো যেদিন উনি ওইখানে যায়, তো মোটামুটি সবকিছু ফিক্স করে ওই বাসায় উঠেন আর কি। তো উঠার পরে রাসেল ভাই মোটামুটি সব আপনার আসবাবপত্র সব ওই জায়গা থেকে তার কিনতে হয়, কারণ ঢাকা থেকে তত কিছু নেওয়া সম্ভব না। রাইট। কিনে ওইখানে সবকিছু গোছাতে রাত 12টা বেজে যায়। তো এর আগে কিছু ঘটনা রিওয়াইন্ড করি আর কি। তো এই বাসাতে আসলে বাসাটা ওই গলিতে সবার লাস্ট একটি বাসা। বাসাটা বিল্ডিং এর আশেপাশে সবকিছুই টিনের বাড়ি। 2008 সালের ঘটনা বলছি। আশেপাশে টিনের বাড়ি থাকবার কারণে এই বাসাটা সবার চোখে পড়ে। তো ওই এলাকায় কারেন্ট না থাকলে, পল্লী বিদ্যুতের এরিয়া, তো কারেন্ট না থাকলেই বললে চলে। রাত্রেবেলা কারেন্ট আসে, তা কিছুক্ষণের জন্য আসে, আবার অনেক সময় আসে না। এটা স্পেশালি ঘটে শীতকালে আসলে। আচ্ছা। তো ঘটনা যেটা আমি বলছি সেটা শীতকালের ঘটনা। তো যে লোকটা আপনার বাসাটা নেয়, সে শুরুর দিকে রুম দেখেই পছন্দ করে। আসলে যখন সন্ধ্যার দিকে বাসায় আসবাবপত্র নিয়ে আসে, তখন তার কাছে কেমন জানি লাগতে থাকে। আসলে বাসাটার মধ্যে একটু ডিসকমফোর্ট লাগতে থাকে, এটা কিরকম বাসায় উঠলাম, কেমন কেমন একটা আজীব ফিলিং। তো সবচেয়ে নোটিসেবল জিনিস হচ্ছে যে বাসায় ঢোকার সময় মাঝখানে কলাপসিবল গেট, বাম পাশে একটা ট্যাঙ্ক আছে, মানে ডিপ টিউবওয়েল থেকে পানি উঠে নিয়ে আসে ওই ট্যাঙ্কে রাখে, পরে এটা সাপ্লাই দেয়। এবং ডান পাশে একটা ছোট কবর। তো কবরটা চারিপাশে আপনার দেয়াল দিয়ে পাকা করা, এবং লেখা আছে যে চানমিয়া মৃত্যু জন্ম সালটা ওনার আমি মনে করতে পারছি না আসলে ভাই, মৃত্যু সাল এখন 21 সাল। আচ্ছা, অনেকদিন আগের কথা না আর কি। তো উনি বাসায় সবকিছু গুছিয়ে রাতে 12টার দিকে মানে খাওয়ার জন্য বের হয়। আসলে বলতে গেলে ওনার বাসায় তখন আর রান্না কিছু হয়নি, আশেপাশের মানুষকে চিনে না, তো কেউ হেল্প করবার মতো নাই। তো ওনার সাথে একজন ছিল, সে ওনার সবকিছু গুছিয়ে সন্ধ্যার দিকে চলে যায়। তো উনি 12টার দিকে দেখে যে আসলে ভাতের ব্যবস্থা আছে, চাল আছে, হালকা একটা ডিম আর টমেটো হয়ে গেলে হয়ে যাবে। আচ্ছা। তো সে কি করে বাসার থেকে বের হয়। তো হাঁটতে রাসেল ভাই 12টা 5-এ তার মোবাইল ফোনে দেখে যে 12টা বেজে গেছে, পাবে কিনা। তারপরে সে রিস্ক নিয়ে বের হয়। হাঁটতে কোন সময় 1:45 বেজে গেছে সে সেটা জানে না। আচ্ছা। সে দেখে যে সামনে হাইওয়ে। তো হাইওয়েতে সে দাঁড়িয়ে দেখে যে আশেপাশে কোনো দোকানপাট কিছুই খালি নেই। তো একটা ট্রাক স্ট্যান্ডে একটা ছোট্ট দোকান খোলা, ওখানে সে মানে খাওয়া দাওয়া করে। রাতের খাওয়া কোনো রকম পরোটা আর লটপটি বলে অনেকে রাস্তায়। তো এটা খেয়ে সে বাড়ির দিকে রওনা হয়। হবে তো এত চিন্তা করছে যে আমি 1.5 ঘন্টা ধরে এত দূর হেঁটে ফেললাম, তো টায়ার্ড লাগতেছে, আমি যদি এখন আবার ব্যাক করতে যাই আরো ঝামেলা হয়ে যাবে। তো বেটার আমি একটু ওয়েট করি, দেখি রিক্সা পাই কিনা। আচ্ছা। তো হঠাৎ করে দেখলো একটা রিক্সাওয়ালা। ওই রিক্সাওয়ালার গঠনটা বলি রাসেল ভাই একটু, যে ওনার বয়সটা অলমোস্ট 60 বছরের উপরে হবে। তো রিক্সায় ওঠার আগে যে জিজ্ঞেস করলো যে মানে সে জিজ্ঞেস করতে যাবে এদিকে যাবেন কিনা, কিন্তু ওনার মাথার মধ্যে এলাকার নামটা ভুলে গেছে উনি। তো হঠাৎ করে রিক্সাওয়ালাটা এলাকার নামটা বলে দেয়, আপনি কি ওই দিকেই যাবেন কিনা। তো উনি বলে যে, উনি হতভম্ব হয়ে যায়, আপনি কিভাবে জানলেন? জানার কোনো কথাই না, হঠাৎ করে জানতে পেরেছে। তো রিক্সাওয়ালা জিনিসটা তেমন কিছু গুরুত্ব দেয় না। তো সে নিজেকে বোঝাতে থাকে যে হতে পারে সে আমাকে ফলো করেছে, তো কাস্টমার নাই, হয়তো এই জায়গা পর্যন্ত চলে আসছে আমাকে নিতে। তো আমি রিক্সায় উঠি। তো সে রিক্সায় ওঠার পরে রিক্সাওয়ালা প্রায় ঘন্টাখানেক তাকে নিয়ে টানে। আমি 1.5 ঘন্টায় হেঁটে চলে আসছি এই জায়গায়, তো রিক্সা দিয়ে 1 ঘন্টা তো কোনো কথাই না। আর ইলেকট্রিসিটি নাই যেহেতু রাসেল ভাই, সব ঘুম, রাত্রেবেলা 2টা বাজে, জায়গায় পুরো অন্ধকার। সে কোথায় যাচ্ছে রিক্সাওয়ালা তার কোনো ধারণাই নেই। আর সে অতটা ভালো করে রাস্তাটা খেয়ালও করেনি আসার পথে, কিন্তু সে হেঁটে গেছে। আচ্ছা। তো বুঝতে পারছে যে আমি সোজা যদি হাঁটা দিয়ে বাড়ি পর্যন্ত যাবো, কিন্তু রিক্সা দিয়ে তো আমি সোজাই আসতেছি, কিন্তু রিক্সাওয়ালা যে আসলে কোথায় নিচ্ছে আমাকে, হয়তো সে হয়তো শর্টকাট জানে, ডানে ঢুকাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না আসলে আমি কোথায় যাচ্ছি। তো আমি রিক্সাওয়ালাকে খুব ভয়ে জিজ্ঞেস করলো, উনি জিজ্ঞেস করলো যে কাকা আপনি আসলে নিতে পারবেন তো আমাকে জায়গা মতো। তো রিক্সাওয়ালা বলে আপনি একটু টাট মেরা বসেন। আচ্ছা। তো
তো উনি রিক্সাতে বসে থাকে এবং ভয়ে আল্লাহকেও ডাকতে থাকে যে হঠাৎ করে যদি কোনো সন্ত্রাস এসে অ্যাটাক করে তো মোবাইল ফোনটাও যাবে, টাকা পয়সাও যাবে, সাথে যেসব জায়গা আছে। তো তিনি দোয়া পড়তে পড়তে একটা সময় রিক্সাওয়ালা একটা জায়গায় থামে। উনি দেখে, দূর থেকেই দেখতে থাকে আকাশের চাঁদের আলোয় ওখানে প্রায় 1000 খানেক মানুষ দাঁড়ানো। বাপ রে বাপ। এবং তখন তো গ্রাম অনুযায়ী অনেক গ্রাম অনুযায়ী অনেক মানুষ আছে এবং অনেক রাত মানে কি 2টার দিকে সে রিক্সায় ওঠে 1 ঘন্টা পর। তারপরে ওই সময় এত মানুষ গ্রামে সাধারণত জেগে থাকার কথাই না। তো এত মানুষ জেগে আছে, মানে এত মানুষের মাথা দেখা যাচ্ছে যে উনি বুঝতে পারছেন আসলে আমি কোনো সেফ জায়গায় আছি না সেফ জায়গায় নাই। উনি ধারণা করতে পারছেন না, মনে মনে কান্না করছে, মানে কান্নাটা জাস্ট বের হচ্ছে না, জাস্ট এরকম অবস্থা। তো রিক্সাওয়ালা নেমে বলে, কাকা আমার সাথে একটা জানাজা পড়বেন। হঠাৎ করে তো উনি খুব আচমকা খেয়ে যায়, আমি জানাজা পড়তে বলতেছে। তো সে ভারাক্রান্ত মনে বলে, কাকা আপনি আমাকে বাসায় নামাই দিয়ে আসেন, আপনি এসে জানাজা পড়েন। তো উনি বলে, মুর্দারে কষ্ট দিতে চান? আপনার জানাজা পড়লে তো আপনারই সব, মুর্দারও সব, জানাজাটার পরে যান। তো উনি নিচে নামে, দেখলো যে ওটা বলতে বলতেই রিক্সাওয়ালার মধ্যে নাই, চলে গেছে ভিড় খেয়ে ভিতরে। তো সেও ভিড় ঠেলে ঠেলে আস্তে আস্তে ভেতরে যায়। সে বলছে, আমি ভিড় ঠেলতেছি, আসলে কারে ঠেলতেছি আমি জানি না অন্ধকারে, আর কে আমার কে পাশ কেটে আমাকে জায়গা দিচ্ছে। সে আগানোর পর দেখে সত্যিকারের একটা লাশের খাটিয়াটার মধ্যে একটা লাশ শুয়ে আছে। আর যে লোকটা তাকে নিয়ে এসছে সে একটা রুম থেকে বেরোলো, পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে আসছে। মানে একদম মানে ইমাম সাহেবরা যেরকম ইমাম সাহেবের থাকে ঠিক একইভাবে সে বেরোলো রুম থেকে। মনে হচ্ছে যে সে এখনই পুরো ফুল প্রস্তুতি নিচ্ছে তার জানাজাটার জন্য। আচ্ছা। তো জানাজার জন্য বলে যে কি আপনি উজু করেন। তো সে উজু করলো, উজু করার পরে লাশের খাটিয়া ধরেন, কারণ এখানে তো লাশের খাটিয়া ধরার লোকজন নাই। উনি তো বলে কি আমি তো এত মানে ওনার আসলে মনের অবস্থা রাসেল ভাই আমি আপনি কেউ ফিল করতে পারবো না। ওই মুহূর্তে এত রাতের বেলা ওই জায়গায় দাঁড়া থাকে ওই লোকটাই আসলে ফিল করতে পেরেছে আর কি, যে আমি লাশের খাটিয়া তুলবো। এখন বলে যে আশেপাশে লোকজন নাই, আমি চারিপাশের দিকে হাজার মানুষ, লোক লাশের খাটিয়া ধরার লোক নাই। তো সে কি করলো, ভয়ে ভয়ে সে রাসেল আসলে ওনার কথা ধরা ছাড়া কোনো উপায় ছিল না আর কি, ওনার কথা শোনা ছাড়া কোনো উপায় ছিল না। সে কি করলো, লাশের খাটিয়াটা তার বলে যে আপনি ওই রিক্সাওয়ালা বলে দিচ্ছে আপনি সামনের বাম পাশের হ্যান্ডেলটা ধরবেন, হাতলটা ধরবেন। তো সে ধরলো, বলে যে আমি লাশটা উঠালাম, আমার কাছে মনে হচ্ছে আমি একটা তুলা রাখলাম আমার কাঁধের উপরে, কোনো ওজন নাই, কোনো ওয়েটই নাই। আচ্ছা, আমি কি ধরতেছি তাহলে কাঁধের মধ্যে? তো আমাকে খুব জোরে, আমি হাঁটা শুরু করবো এমন সময় খুব জোরে একটা ঝাড়ি দিল আমাকে রিক্সাওয়ালা, যে এই আপনি কালিমা শাহাদাত পড়েন না কেন? আমি আরো জোরে কালিমা শাহাদাত পড়া শুরু করলাম। আমার পড়াশোনা শুনে সবাই পড়া শুরু করলো, এবং যারা আমার পিছনে আছে তারা একটা ডিস্টেন্স মেনটেন করে আসছে, সাথে দিয়ে কেউ হাঁটছে না। আচ্ছা, আমি হাঁটছি, প্রায় 15 মিনিট হাঁটার পরে দেখলাম একটা জায়গায় কবর খোঁড়া আছে। আশেপাশে আমি কিছু দেখতে পাচ্ছি না, চাঁদের আলো আমি হালকা কবরটাই দেখতে পাচ্ছি, মাটি উপরে ওঠানো একটা কবর খোঁড়া, চারিপাশে বেড়া লাগানো। আমি কি করলাম, উনি বলতেছে যে আমি লাশের খাটিয়াটা ওইটার কবরটার পাশে রাখা হলো, এবং ওই হুজুর বললো যে সরি আসলে আমি একটা জিনিস মিশে গেছি, জানাজা হবে। আচ্ছা, আমি মিস করে গেছি। তো জানাজা পড়তে যাবে, তো কবর দেওয়ার আগে একটা মাঠের সামনে সবাই জমায়েত হলো। বলে যে উনি বলছে যে আমি জাস্ট লাশের খাটিয়াটা রাখলাম, আমাদের যে রিক্সাওয়ালা সে আমাকে যে নিয়ে এসছে সেই জানাজা পড়াবে। আমার পাশে আস্তে আস্তে দেখলাম অনেক মানুষ দাঁড়ালো। আমার কাছে মনে হচ্ছে না আসলে 1 লক্ষের বেশি মানুষের, তার কথা আর কি, সে মুখে 1 লক্ষের বেশি মানুষ আছে। এরকম 10টা কাতার হলো। আসলে মানুষ তো উনি গণে নাই, কিন্তু মনে হচ্ছে যে অনেক মানুষ, যে 10টা কাতার হবে। জানাজা শেষ হলো, আবার ওর লাশটা কাঁধে নিয়ে আমি কবর পর্যন্ত আসলাম। এখন আমাকে ওই রিক্সাওয়ালা বললো যে তুমি মাটিতে নামো, কবরে নামো। তো সে বললো যে কবরে নামো মানে? বলে হ্যাঁ, আপনি কবরে নামেন, তুমি কবরে নামো। তো সে কবরে নামলো। কবরে নামার পর একটা লোকও তার সাথে কবরে নামলো, এবং সেই চাচা রিক্সাওয়ালা তাকে সেই লাশটা হাতে দিল। এবং রাসেল ভাই বিশ্বাস করবেন না, ওই লাশটা নড়ছিল, যে এই লাশটা হাত পা নড়ছে এই সাদা কাপড়ের ভেতরে। আমি কি করছি আমি জানি না, আমি জাস্ট আমার এই নিঃশ্বাসটা আল্লাহর নামে ছেড়ে দিয়েছে। আমি যদি মারাও চাই আমার এখন আক্ষেপ থাকবে না। এখন কি হচ্ছে আমি তার নিজের সাথে, সে বলতে যে আমার সাথে কি হচ্ছে আমি নিজেও জানি না। সে লাশটা নামালো, বললো যে লাশটা একটু পশ্চিম দিকে কাত করে দেন এবং উপরে গিটটা খুলে দেন। উপরে গিটটা খোলার পরে হালকা মাথাটা বের হওয়ার কারণে দেখলাম যে মুখটা একটা হাসি দিয়ে আছে একটা মানুষ ঘুমন্ত অবস্থায়।
চাঁদের আলোতে হালকা একটু বুঝতে পারলাম, তাও আমি শিওর না। উনি বলছে তাও আমি শিওর না যে আসলে আদৌ হাসি দেওয়া কিনা, আমার সবই মনের ভুল সম্ভবত। আমাকে টান দিয়ে হাত দেয়, আমি এখনো সেই জিনিসটা ফিল করতে পারছি যে আমাকে টান দিয়ে কবর থেকে উপরে ওঠালো। মাই গড। এবং বললো যে 10 কদম বা আমার কদমটার কথা মনে নাই, কত 20 কদম পেছনে যেতে বললো। আচ্ছা। অটোমেটিক দেখা গেল যে কবরের মধ্যে সব মাটি আস্তে আস্তে কবরের উপর উঠে গেছে, সুন্দর হয়ে কবরটা হয়ে গেল। চারিপাশে বেড়াটা আবার সুন্দর করে লেগে গেল, অসম্ভব সুন্দর ভাবে, মানে কোনো কষ্ট ছাড়াই কবর হয়ে গেল এবং সবাই মোনাজাত ধরলো। আচ্ছা। এবং তার সাথে পিছনের সবাই মোনাজাত ধরলো। আচ্ছা। মোনাজাত ধরে শেষ হওয়ার পরে ওনার কাঁধের মধ্যে হাত রেখে চাচা বলল, বাবা চলো বাসায় যাই। তো উনি খুব কান্না স্বরে, কাকা আমাকে বাসায় নামাই দিয়ে আসেন। তো বললো, এটাই তো তোমার বাসা, টেনশন কিসের, দেখো তুমি ভালো করে খেয়াল করো। আর আস্তে করে কানে দেখলো যে দূর থেকে ফজরের আজান, মাইক ছাড়া যেসব মসজিদ আছে, ফজরের আজান আস্তে আস্তে কানে আসতেছে। হঠাৎ করে সে পিছন থেকে সোজা তাকানোর পর দেখলো যে তার বাসার সামনে সে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যে আমি চলে এই কবরটাতে বললো, হ্যাঁ পিছাতে বললো, হ্যাঁ তখন ওখানে হয়তো কিছু একটা। সাথে সাথে দেখলো যে তার নিজের বাসার সামনে কবর, এবং আস্তে আস্তে হালকা হালকা আলো বোঝা যাচ্ছে, কেউ হয়তো লাইট জ্বালিয়েছে বা কিছু একটা ওই বিল্ডিং এ নিচে সেই কবরটা, কবরের জায়গায়। তাহলে সে চিন্তা করছে, তাহলে আমি এই যে 1921 সালে যে মারা গেছেন তাকে কি এতক্ষণ নিয়ে আসলাম, আমি নিজে আবার দাফন করলাম, রাইট, আমি আবার তাকে দাফন করলাম নাকি? তো তার মাথার মধ্যে সারাক্ষণ এই জিনিসটা ঘুরছে, এবং সে বাসার ভিতরে ঢোকার কোনো চান্স পেল না। সে একটা পর্যায়ে দেখলো সেই লোকটা, সে চাচা আস্তে আস্তে হেঁটে হেঁটে সে কবরটার ভিতরে ঢুকে গেল এবং চোখের সামনে দেখতে পেল। আচ্ছা। তো চাচার তো ঘটনা, ওখানে এসে সে হতভম্ব অবস্থায় তার ওই বাসার সামনে দাঁড়িয়ে, বাসায় ঢোকার কোনো সাহস তার নাই। সে আস্তে করে আল্লাহর নাম নিতে নিতে মসজিদে চলে গেল পাশে। ওই মসজিদে সে নামাজ পড়ার পরে দিনটা কোনো রকমে, ওই রাতটা কোনো রকমে কাটিয়ে সকাল সাথে সাথে তো সকাল হয়ে গেল। কিছুক্ষণ পরে হুজুরকে নিয়ে বাসায় যে আসবাবপত্র সব নামে নিয়ে এসে হুজুরকে জিজ্ঞেস করলো যে আমি এই জিনিসটা সারা রাত আজকে এই জিনিসটা এই অবস্থায় ছিলাম, আপনারা ডেসক্রিপশন কি দিবেন, আমি কি স্বপ্নে ছিলাম নাকি অরিজিনালি ছিলাম? তো হুজুর বলে, আপনি কিসে ছিলেন আমি জানি না, আপনি চলে যান এখান থেকে, আপনার যদি যাইতে ইচ্ছা করে, এত ভয় লাগে। সে আর থাকার সাহসটা, ওখান থেকে সে চলে যায়, আর ওই বাসার আশেপাশে সে আর ফেরে নাই কখনো। এটাই ছিল রাসেল। অনেক সুন্দর একটা ঘটনা এবং অনেক চমৎকার একটা ঘটনা। কোথাও কেউ নেই, ভয়ের গল্প শোনার এই তো সুসময়। ক্যালকাটা, আর আমার এই যে ঘটনাটা আমি শেয়ার করবো, এটাও ক্যালকাটাতেই আমার সাথে এবং আমার ফ্যামিলির সাথে ঘটেছে। আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। আমরা একটা নতুন অ্যাপার্টমেন্ট নিয়ে সেখানে মুভ করি। খুব মন দিয়ে অনেক ইনভেস্টমেন্টস করা হয়েছিল এই অ্যাপার্টমেন্টটাতে, কিন্তু আনফর্চুনেটলি ওখানে এমন কিছু ইনসিডেন্টস ঘটে যে আমাদের এত শখের অ্যাপার্টমেন্ট ওটা ছেড়ে আমাদের অন্য জায়গায় মুভ করে যেতে হয়েছিল ভেরি সুন, ইন আ ভেরি শর্ট টাইম। তো এইভাবে শুরু হয় অ্যাপার্টমেন্টে। প্রথমে আমরা যখন মুভ করলাম, ইনিশিয়ালি এভরিথিং ওয়াজ ওকে। তারপর যেটা হয়, আমরা একটা স্বপ্ন দেখতে শুরু করি, আমি, আমার বাবা মা, এবং ঘটনাচক্রে আমরা যখন আমাদের নেইবারদের সাথে কথা বলি যারা ফ্ল্যাটের ওই ডিরেকশনে থাকতো, মানে ধরুন আমার উপরে বা আমাদের ঠিক নিচে ওই দিকে যারা থাকতো, এভরিওয়ান, সবাই একই স্বপ্ন দেখছিল। এটা খুব অদ্ভুত, এটা কোনো সাইন্টিফিক ভিত্তি আমরা খুঁজে পাইনি যে একই স্বপ্ন কি করে এতগুলো মানুষ দেখতে পায়। এবং স্বপ্নটা এরকম ছিল যে আমাদের অ্যাকচুয়ালি আমার জানলা দিয়ে নিচে তাকালে আমাদের ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টের ক্যাম্পাসের মধ্যে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ছিল, কিন্তু স্বপ্নে আমরা দেখতাম যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটা নেই, তার জায়গায় একটা বিশাল বড় গাছ, খুব বড় গাছ, বট গাছের মতন, এবং তার ডালপালাগুলো জানলা দিয়ে দেয়াল ভেঙে গোটা ঘরের মধ্যে ঢুকে দেয়াল জুড়ে, সিলিং জুড়ে ডালপালাগুলো ছেয়ে আছে। এই গাছের স্বপ্নটা আমরা সবাই দেখতাম। এটা বলা হয় যে অল অ্যারাউন্ড বেঙ্গল এটা মানা হয় যে এই বড় যে গাছটা, দ্যাট ইজ বট গাছ, এটাতে ব্রহ্মদৈত্যী থাকে। ব্রহ্মদৈত্যী is like an ancient guardian spirit, like an ancient demon, কিন্তু is more of a protector, রক্ষা করেন। কিন্তু বলা হয় যে বট গাছ কোনোদিন কাটতে নেই, বা কাটলেও সেখানে একটা রিচুয়াল বা একটা পুজো কিছু প্রসেস করা উচিত,
মানে ডিস্টার্ব করা উচিত না, ব্রহ্মদীপ্তি বা এরকম স্পিরিটকে ডিস্টার্ব করা উচিত না। তো আমরা তারপর খবর নিয়ে জানতে পারি যে আমাদের ঠিক যে জায়গাটায় আমরা দেখতাম ওই গাছটার স্বপ্নে, অ্যাকচুয়ালি সত্যিকারের ওই জায়গাটাতে ওইরকম একটা গাছ ছিল যেটা কেটে অ্যাপার্টমেন্টটা কনস্ট্রাক্ট করা হয়েছিল এবং কোনো পুজো করা হয়নি। তো যাই হোক, এটা দিয়ে শুরু হয়েছিল ঘটনা এবং এটা নাইটমেয়ারের মতো, মানে আমরা এটা রোজ দেখতাম এই স্বপ্ন, রোজ একবার না একবার এই স্বপ্নটা আমরা দেখতাম। যাই হোক, এরপরে যেটা আস্তে আস্তে শুরু হয় সেটা হচ্ছে আমাদের যে ব্যালকনিটা ছিল ড্রয়িং রুমে, সেটা একটা টানা কাঁচের ব্যালকনি ছিল, একটা গোটা দেয়াল জুড়ে কাঁচের স্লাইডিং ডোর ছিল। তো সেখানে না খালি দেখা যেত যে আজকে কেউ একজন বসে আছে, একজন বয়স্ক মহিলা, সে আমাদের ব্যালকনিতে যে চেয়ারটা থাকতো সেখানে বসে আছে, বা কাঁচে মুখ রেখে হাত রেখে আমাদের দিকে দেখছে, বা হেঁটে বেড়াচ্ছে, বা ব্যালকনির কোনায় দাঁড়িয়ে আছে, কিন্তু ব্যালকনিতেই আছে। এটা দেখা যেত এবং প্রথমে মনে হতো মনের ভুল, কিন্তু তারপর জিনিসটা খুব রেগুলার হয়ে যায়। এবং শুধুমাত্র আমরা নয়, আমাদের বাড়িতে যত কাজের লোক ছিল, সার্ভেন্টস বা আমাদের ধরুন যারা রিলেটিভরা এসে নাইট স্টে করতো, অনেকেই কিন্তু ওনাকে দেখতে পেতেন। শুধুমাত্র রাতে নয়, ওনাকে দিনের বেলা, বিকেল বেলা অনেক সময় দেখা যেত। এরকম পুরো মানুষের মতো চেহারা, রক্ত মাংসের মানুষের মতন, কোনো ট্রান্সপারেন্ট ট্রান্সলিউসেন্ট কিছু নয়, সাদা ময়লা কাপড়, ছিপছিপে লম্বাটে চেহারা, চোখ একদম কোটরে ঢুকে আছে, ধরুন 70-80 বছর বয়সের একজন মহিলা, চামড়া কুচকানো, সাদা চুল। ওনাকে দেখা যেত, উনি কিছুই বলতেন না, কিছুই করতেন না, কিন্তু শুধু তাকিয়ে থাকতেন, খুব স্পিডলি একটা দৃষ্টিতে উনি তাকিয়ে থাকতেন। এবং এটা আস্তে আস্তে অনেক রেগুলার হয়ে গেল, মানে অনেক বেশি ওনাকে দেখা যেত। ধরুন আপনি ব্যালকনির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি যখন দেখলেন কি ব্যালকনি দিয়ে কেউ একজন তাড়াতাড়ি করে উনি ব্যালকনির ডান দিক থেকে বাদিক, বাদিক থেকে ডান দিকে হেঁটে চলে গেলেন। তারপর অনেকে আমাদের এটাও বলেছে যে তারা যখন রাস্তা দিয়ে নিচে পাস করে, আমাদের বাড়ির দিকে তারা যখন তাকায় উপরে, তখন তারা কিন্তু দেখতে পায় যে আমাদের ব্যালকনিতে কেউ একজন বসে আছে। এবং যে ডেসক্রিপশনটা ওনারা যে বর্ণনা দিয়েছেন, ইট ইজ এক্স্যাক্টলি সেম আমরা যে মহিলাকে ঘরের মধ্যে থেকে দেখতে পাই। তো যাই হোক, আমরা এটা জানা যায় যে হয়তো ওই বাড়িটা হওয়ার আগে ওখানে একটা পুরনো বাড়ি ছিল, মানে অ্যাপার্টমেন্ট কনস্ট্রাকশনের আগে একটা পুরনো বাড়ি ছিল, সেইখানে যে ল্যান্ডলর্ড ছিলেন, সে প্রপার্টির কারণে সেই নিজের মাকে মেরে ফেলেছিল, এটা শোনা যায়। তো আমরা আজুম করি যে হয়তো এটা তার মায়ের আত্মা, যাকে আমরা দেখতে পাচ্ছি, ওই জায়গাটা উনি ছাড়তে পারে। যাই হোক, এরপর কি হয়, ধীরে ধীরে আমি চিরকালই প্যারানর্মাল এনথুসিয়াস্ট, তো আমি খুব ডেমোনোলজি নিয়ে পড়াশোনা শুরু করি। প্রচুর সিনেমা দেখার পর আমি আস্তে আস্তে অ্যাজ আ সাবজেক্ট ওটা আমি পড়তে থাকি, অ্যাবাউট ডিমন। কিন্তু আর ডেমোনোলজিতে এটা বলা হয় যে আপনি যত ওগুলো নিয়ে পড়বেন, আপনি একটা ম্যাগনেট বা একটা চুম্বকের মতন হয়ে যাবে। মানে আপনি ওই যাদের নিয়ে পড়ছেন, সেই এন্টিটিদের, সেই সত্তাগুলোকে আপনি নিজের প্রতি অ্যাট্রাক্ট করবেন। এবং এটাই আমার সাথে হচ্ছিল। আমি রাতে যখন ঘুমোতে যেতাম, আমার মনে হতো আমার পাশে বিছানায় এসে কেউ একটা শুলো, মানে কেউ বিছানায় উঠলো, আস্তে করে একটু নড়লো, নিজেকে রিপোজিশন করলো, কেউ আমার পাশে শুয়ে আছে। কিন্তু এত ভয় পেতাম, কাঠ হয়ে ভয় শুয়ে থাকতাম, আমি ঘুরে তাকাতামও না একবারও, খুব ভয় পেতাম আমি এটা। তো যাই হোক, এটা অনেকদিন ধরে আমার সাথে এই জিনিসটা ঘটছিল। তো তারপর কি হয়, আমি ধীরে ধীরে ডেমোনোলজি এগুলো নিয়ে পড়া একটু বন্ধ করি। কিন্তু তারপরে হয় একটা বিভৎস ঘটনা, যেটায় আমার তখন বোর্ড এক্সামস এর জাস্ট আগে প্রি টেস্ট চলছিল। তো অনেক রাত অব্দি আমি এমনি পড়াশোনা করতাম। তো একদিন রাতে, এটা হলো উইকডে, 1:30 কি 2 বাজে রাত্রিবেলা। তো আমি ঘুমোতে যাচ্ছি, পড়াশোনা করার পর লাইট নিভিয়ে ঘুমোতে যাচ্ছি। আমার বাবা মা অলরেডি ঘুমিয়ে পড়েছেন, তাদের রুম হচ্ছে অ্যাপার্টমেন্টের একদম এক্সট্রিম আর একটা এন্ডে, আর আমার রুম ইজ অন দি আদার এক্সট্রিম এন্ড। যখন ঘুমোতে যাচ্ছি, হঠাৎ করে তখন আমার ঘুম আসেনি, আমি চোখ খুলে নিচের দিকে তাকিয়ে দেখি আমার পাটা খাটে যেখানে, আমার দুটো পা, তার পাশে আরেকটা তৃতীয় পা। এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। একদম প্রস্তুত ছিলাম না এটা দেখার জন্য। মানে আমার পায়ের পাশে আরেকজনের পা, একটাই পা, অনেক বড় একটা পা, মানে আমার হাইট বা আমার শরীরের গঠনের তুলনায় যার পাটা আমি দেখছি, অনেক বড় সড়ো চেহারার একজন মানুষ, যেটা দেখে মনে হচ্ছিল মানুষ বা হোয়াটএভার। এবং পাটা ছাই ছাই রঙের ছিল, সলিড ছিল না, ইট ওয়াজ মোর ট্রান্সলুসেন্ট, একটা ছায়াময় ব্যাপার ছিল পাটার মধ্যে, কিন্তু স্পষ্ট পা, এটা আমি দেখতে পাচ্ছিলাম। তার মানে এটা বোঝা যায় যে যার পাটা আমার পায়ের কাছে, তার শরীরটা কিন্তু আমার পাশেই তাহলে হওয়া উচিত, মানে আমার বাঁ দিকেই কিন্তু তার থাকা উচিত, শুয়ে থাকা উচিত বিছানায়। কিন্তু রাসেল ভাই, আমি তখন চেষ্টা করি বাঁ দিকে ঘুরে তাকানোর, কিন্তু আমি নিজের মাথাটা নাড়াতে পারি না। আমার গোটা শরীর প্যারালাইজড ফিল করছিলাম আমি তখন। আমার গোটা বাঁ দিকটায় কেউ যেন একটা চেপে বসে আছে বা আমাকে ধরে রেখেছে, বিছানার সাথে আটকে রেখেছে। আমি কিছুতেই মাথাটা ঘুরিয়ে তাকাতে পারছিলাম না। অদ্ভুত একটা প্রেশার, অদ্ভুত একটা স্ট্রেংথ, আমাকে যেন কারোর একটা এক্সটার্নাল স্ট্রেংথ আমাকে আটকে রেখেছে। তো যাই হোক, আমি তখন কোনো রকমে ঈশ্বরের নাম নিয়ে কোনো রকমে
ছুটে পালাই, কিন্তু কিছুতেই পিছনে ঘুরে তাকাতে পারি না যে ওখানে কি রয়েছে বা কে রয়েছে, এবং কোনো রকমে আমি বাবা মার ঘরে চলে যাই এবং আমি আর তারপর থেকে একা শুনি। আমার পরীক্ষার সময় ছিল, তো আমি তারপর থেকে আর একা একদমই শুনি। এবার কি হয়, আমাদের একজন ফ্যামিলি অ্যাস্ট্রোলজার আছে, তো উনি একদিন আমাদের বাড়িতে এলেন। হি ওয়াজ আ স্পিরিচুয়াল গাই, খুব আধ্যাত্মিক মানুষ। উনি বাড়িটাতে ঢুকেই বললেন যে এই বাড়িটার বাস্তু ঠিক নয়, এই বাড়িটাতে একটা অদ্ভুত নেগেটিভ এনার্জি বা একটা খারাপ কিছু আছে, তোরা যত শিগগিরই পারিস এখান থেকে চলে যা, আর যদি নাও যাস জানি এখানে তোরা বেশি দিন থাকতে পারবি না। আমাদের খুব দুঃখ হয়, কারণ খুব শখের অ্যাপার্টমেন্ট ছিল, আমাদের খুব মনের মতো সাজিয়েছিলাম অ্যাপার্টমেন্টটা। তো যাই হোক, এরপর থেকে কি হয়, আমরা দেখতে পাই যে এই বাড়িটাতে আমাদের সাথে কোনো কিছু ভালো হচ্ছিল না, কোনো সাকসেস আসছিল না, অদ্ভুত একটা ডিপ্রেশন, সবার খুব একটা মন মরা অ্যাটিটিউড হয়ে যাচ্ছিল বাড়িতে, ঝগড়াঝাটি হচ্ছিল, নাথিং ওয়াজ গোয়িং গুড। আমার পড়াশোনায় সেরকম মন লাগছিল না, শরীর ভালো থাকছিল না, খুব নেগেটিভ একটা অ্যাটমসফিয়ার বাড়িটাতে তৈরি হয়ে এসেছিল। এরপর থেকে কি হয়, এই অ্যাক্টিভিটি গুলো বাড়িটায় বাড়তে থাকে, যে আমরা বাড়িতে কেউ একা থাকলে খালি ফিল হয় যে পাশের ঘরে যেন কেউ আছে, হাঁটা চলার আওয়াজ পাই, রান্নাঘরে বাসন নাড়ার আওয়াজ আসছে, কল খোলার আওয়াজ হচ্ছে, বাথরুমের দরজাটা যেন কেউ বন্ধ করে দিল, ফ্রিজ খোলার আওয়াজ হচ্ছে। এবং এটা একজনের সাথে হলে আমি বুঝতাম এটা ইলিউশন, কিন্তু বা কোন রকমের মনের ভুল, কিন্তু এটা সবার সাথে হচ্ছিল। বাড়িতে যেই একা থাকতো সেই কিন্তু এই একই জিনিস ফিল করতো। আর আমার মা খুব লজিক্যাল মানুষ, উনি কখনোই এটা প্যারানর্মাল অ্যাঙ্গেল থেকে ভাবেন না, বাট ইভেন শি ওয়াজ স্ক্যার্ড। তো যাই হোক, এরপরে আমরা খুব ভয় পেয়ে যাই, আর আমরা ভাবি যে না, ওই বাড়িটা বিক্রি করে আমরা শহরের অন্য একটা দিকে মুভ করে যাবো। তো আমরা বাড়িটা তারপর সেল করে দিই। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আমি জানি না ওই বাড়িটার এখন যারা আছে তারা এটা ফিল করছেন কিনা, কারণ আমি এখন অন্য শহরে থাকি। বাট আরেকটা জিনিস হচ্ছে যে আমি এরপর অনেক পড়াশোনা করেছিলাম এটা নিয়ে, আই ট্রাই টু রিসার্চ অন দিস। আমি যেটা কনক্লুড করছি যে এক এক সময় কি হয়, একটা কোনো পার্টিকুলার আত্মা বা একটা কোনো পার্টিকুলার স্পিরিট একটা বাড়িতে বা একটা জায়গায় থাকে না। এক এক সময় এক একটা বাড়ি বা এক একটা জায়গার বাস্তু বা তার ডাইমেনশন, তার ডিরেকশন, জিনিসটা এমন হয় যে সেটা অনেক প্রচুর নেগেটিভ এনার্জিকে সেটা নিজের প্রতি আকর্ষিত করে, তার প্রতি অ্যাট্রাক্টেড হয় প্রচুর নেগেটিভ এনার্জি। তো সেই জন্য আমার যেন মনে হয় বাড়িতে একটা ভোর্টেজ বা বাড়িতে একটা অদ্ভুত একটা নেগেটিভ এনার্জির হাব তৈরি হয়ে উঠেছিল, সেখানে ওই ব্রহ্মদৈত্যর থাকতে পারে, বা ডিমোনোলজিতে আমি যা পড়েছিলাম সেই আত্মাগুলো অ্যাট্রাক্টেড হয়ে আসতে পারে, বা ওই যে মহিলার আত্মা সে ছেড়ে যেতে পারছে না জায়গাটা, হয়তো অনেক কিছু। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আই হোপ ভিউয়ার্স লিসনার্স উইল লাইক ইট। আর আমার আরো অনেক ঘটনা আছে আমার এবং আমার বন্ধুদের, ফ্যামিলি মেম্বারদের, যেটা দেশে বা বিদেশে আমি অনুভব অনেক কিছু ফিল করেছি। তো শেয়ার করবো, আরো ঘটনা শেয়ার করবো। অ্যান্ড আই ফিল ফিজিক্যালি আই উইল কাম টু দ্য ভূত FM স্টুডিও অ্যান্ড মিট ইউ গাইস সুন। থ্যাংক ইউ। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মুস্তফা আলম রোমান, বর্তমানে ভূত.com এর একজন মডারেটর হিসেবে নিয়োজিত আছি। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমাদেরই একজন লিসেনারের পাঠানো। বর্তমানে তিনি একজন সৌদি প্রবাসী এবং তার নাম মোহাম্মদ বোরহান আহমেদ। প্রতি সপ্তাহে অনেকেই আমাদের কাছে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনতে চেয়ে মেসেজ পাঠান, তাই আজ আপনাদের জন্য একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম। ঘটনাটি বোরহান ভাই আমাকে যেভাবে বলেছেন আমিও ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বোরহান আহমেদ। আমি বর্তমানে সৌদি আরবের একজন প্রবাসী। আমার জন্মস্থান কুমিল্লা জেলার মুরাদনগর থানায় পাহাড়পুর উপজেলার অন্তর্গত 5 পুকুরিয়া গ্রামে। আর সেখানে আমার এবং আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি রোমহর্ষক ঘটনাই শোনানোর চেষ্টা করব আপনাদের। আমার বন্ধুর নাম রাজীব। 2007 সালে কলেজে পড়াকালীন প্রমি নামের এক মেয়ের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়। প্রথমে কলেজের বন্ধু বান্ধবের মধ্যে ব্যাপারটা কেউ না জানলেও বছর খানেকের মধ্যে সেটা জানাজানি হয়ে যায়। সত্যি বলতে তারা দুজনকে অনেক ভালোবাসত, তবে ঝামেলা বেঁধে যায় 2012 সালের মাঝামাঝি একটা সময়। প্রমির মা আগে থেকেই রাজীবের সাথে সম্পর্কের ব্যাপারটা জানলেও প্রমির বাবা ব্যাপারটা জানতেন না। তিনি বিভিন্ন জায়গা থেকে মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ
আসতে থাকায় একটা সময় তিনি মেয়ের বিয়ে দিতে রাজি হন। কিন্তু ব্যাপারটা প্রমি মেনে নিতে পারছিল না, তাই বাধ্য হয়ে তার মাকে দিয়ে বাবাকে সবটা জানায়। আর বন্ধু রাজীব তখন মাত্র অনার্স থার্ড ইয়ারে, আর তার পরিবারের আর্থিক অবস্থাও খুব একটা ভালো ছিল না বললেই চলে। সবটা জানার পর প্রমির বাবা আমার বন্ধু রাজীবের সাথে মেয়ের বিয়ে দিতে নারাজ। তার স্ত্রী আগে থেকে সবটা জানার পরেও তাকে কিছু না জানানোয় তিনি বেশ ক্ষিপ্ত হয়ে যান এবং তার স্ত্রীর ওপর চাপ সৃষ্টি করতে থাকেন মেয়েকে বিয়েতে রাজি করানোর জন্য। তবে প্রমিকে কোনোভাবেই অন্য কোথাও বিয়ে করতে রাজি করানো সম্ভব হচ্ছিল না। তাই একটা সময় প্রমির মা আর কোনো রাস্তা না পেয়ে আত্মহত্যার কথা বলে প্রমিকে রাজি করান। মাকে সবাই ভালোবাসে, কোনো সন্তান কখনোই নিজের চোখের সামনে তার মাকে মৃত অবস্থায় দেখতে চাইবে না। তাই প্রমিও সেদিন তার মায়ের মুখের ওপর কিছুই বলতে পারেনি। ওই দিন বিকেলে প্রমি আমার বন্ধু রাজীবকে ফোন করে সবটা জানায় এবং সবকিছুর জন্য ক্ষমা চেয়ে নেয়। প্রমির কথাগুলো শুনে রাজীবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে অনেকবার প্রমিকে বোঝানোর চেষ্টা করেছে এবং পরিবারের সাথে কথা বলার ব্যাপারেও জানিয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ঘটনা ঠিক 3 দিন পর প্রমির বিয়ে হয়ে যায় এবং সে তার স্বামীর সাথে ঢাকায় চলে যায়। এদিকে নিজের ভালোবাসাকে হারিয়ে রাজীব যেন পাগলের মতো হয়ে গিয়েছিল আর খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে অসুস্থ হয়ে পড়েছিল। অসুস্থতার এক পর্যায়ে তাকে হাসপাতালে ভর্তি করা হলে ধীরে ধীরে সুস্থ হতে থাকে। তবে হাসপাতাল থেকে ফেরার পর আমি যখন রাজীবদের বাসায় যাই তখন সেখানে গিয়ে আমি যেন এক অন্য রাজীবকে খুঁজে পাই। গিয়ে দেখি ওর আচরণ বেশ স্বাভাবিক, সবার সাথেই বেশ হাসি খুশি ভাবে কথা বলছে। আমার কাছে প্রথমে ব্যাপারটা একটু অদ্ভুত মনে হলেও ওকে সুস্থ অবস্থায় দেখে বেশ ভালো লাগছিল। তাই প্রমির ব্যাপারে কোনো কথা না বলে সান্ত্বনা দিতে গেলে আমার ওর মনটা খারাপ হয়ে যেতে পারে ভেবে তখন কিছু বলিনি। ওই দিন রাজীবের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়েছি, অনেক গল্প করেছি, কিন্তু শুরুর দিকে আমার কাছে ওর আচরণটা অদ্ভুত লেগেছে। সেটা কিন্তু মিথ্যে হয়ে যায়নি। আড্ডার শেষে ওর কাছ থেকে বিদায় নিয়ে যখনই বেরোতে যাব ঠিক তখনই রাজীব পেছন থেকে আমার কাঁধে হাত রেখে বলল, কি ভেবেছিস ভুলে গিয়েছি? নিজের ভালোবাসাকে ভুলে যাও কি এতই সোজা? ওকে যখন নিজের করে নিতে পারিনি তখন ওকে আমি অন্য কারো হতে দেব না। পেছন থেকে ওর কথাগুলো শুনে আমার বুকটা কেমন যেন কেঁপে উঠল। আমি পেছনে ফিরে জিজ্ঞেস করলাম, কি করবি তুই? ও আমার কথার কোনো উত্তর না দিয়ে মুচকি হেসে আমাকে বিদায় জানায়। ওই দিনের পর থেকে রাজীবকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুরো শহর তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, সব আত্মীয়দের কাছে খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু রাজীবকে আর খুঁজে পাওয়া যায়নি। ওর পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হলে আমাদেরও জেরা করা হয়েছিল, কিন্তু শেষমেশ পুলিশও কোনো সন্ধান দিতে পারেনি। প্রমি এবং আমাদের বাসা পাশাপাশি হবার কারণে আমার মা মাঝে মাঝেই তাদের বাড়িতে যেতেন এবং আমাদের সাথে তাদের সম্পর্কটা বেশ ভালো ছিল। বন্ধুর জন্য কষ্ট পেয়ে আমি একদিন প্রমিদের বাড়িতে গিয়ে প্রমিকে রাজীবের ব্যাপারে সবটা জানাই। রাজীবের অবস্থার কথা শুনে প্রমি সেদিন খুব কষ্ট পেয়েছিল, তবে তখন আর কিছুই করার ছিল না। যা হোক, এভাবে আরো অনেক দিন কেটে যায়। প্রায় 7 মাস পর আমি মায়ের কাছ থেকে জানতে পারি প্রমি প্রেগন্যান্ট। এখন থেকে সে বাপের বাড়িতেই থাকবে। বেশ অনেক দিনের বন্ধুত্ব থাকায় প্রমিকে কংগ্রেচুলেট করতে ওই দিন বিকেলে আমি আর আমার মা ওদের বাড়ি যাই। কিন্তু ওখানে গিয়ে যা দেখি তা সবার চোখের পানি এনে দিয়েছিল। সেই পুরনো প্রমিকে আর চেনাই যাচ্ছিল না। চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে আর জীর্ণ শীর্ণ শরীর। ওকে দেখে প্রচন্ড রকমের অসুস্থ মনে হচ্ছিল। আন্টিকে ওর এরকম আচরণ বা এরকম অবস্থার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, প্রমি প্রায় 3-4 মাস ধরে অসুস্থ। অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু কেউ সেভাবে কিছু বলতে পারে না। হয়তো প্রেগনেন্সির জন্য এরকম হতে পারে। কিন্তু সত্যি বলতে প্রমির অবস্থা নিজের চোখে বিশ্বাস করার মতো ছিল না। মনের গভীরে এক প্রকার দুঃখ নিয়ে আমরা সেদিন বাড়ি থেকে চলে আসি। কিন্তু 2 দিন পর আমি আর আমার মা আবারও প্রমিদের বাসায় যাই। কিন্তু প্রমির অবস্থা দেখে এবার আরো বেশি চমকে ওঠে। সবচেয়ে বেশি অবাক করার বিষয় হলো মা
হাসতেই বলল, তাহলে এতদিন আমার সাধনা সফল হয়েছে। জানিস আমি এতদিন কোথায় ছিলাম আর কি করছিলাম? আমি প্রমিকে কুহুক করেছি। রাজীবের এই কথাটা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। যাকে আমি প্রাণের বন্ধু ভাবতাম, সে একজনের জীবন নেয়ার জন্য কালো জাদু করেছে। মানুষ এতটা জঘন্য হতে পারে? আমি যখন মনে মনে এই কথাগুলো ভাবছিলাম, তখন রাজীব আপন মনে আমাকে সবকিছু বলে যাচ্ছিল। ও বলছিল, এই 7 মাস যে আমি কতটা কষ্ট করে কাটিয়েছি তুই জানিস না। অনেক অনেক সাধনা করতে হয়েছে আমাকে। আমি এতদিন এই মুরাদনগরেই ছিলাম, কিন্তু তোরা আমাকে খুঁজে পাসনি। এই মুরাদনগরে এক তান্ত্রিকের সাহায্যে প্রমিকে আমি নিজের হাতের পুতুল বানিয়েছি। আর মাত্র কয়েকটা মাস, তারপরেই সব শেষ। আমি রাজীবের এই কথাগুলো আর সহ্য করতে পারছিলাম না। আমি সজোরে ওকে একটা চড় মেরে বলি, এটা তুই কি করেছিস? তুই জানিস প্রমির এখন কি অবস্থা? তুই তোকে ভালোবাসতি, এরকমটা করতে পারলি ওর সাথে? গর্ভে থাকা বাচ্চাটাকেও ছাড় দিলি না। এরকম আরো অনেক কিছু বলার পরেও রাজীবের ওপর কোনো প্রভাব পড়ছিল না। তাই আমি অনেকটা জোর করে রাজীবকে টানতে টানতে প্রমিদের বাসার সামনে নিয়ে যাই। বাড়ির কাছে যাবার পর দূর থেকেই প্রমির শারীরিক অবস্থা দেখে রাজীব আর নিজেকে ধরে রাখতে পারেনি। এতদিন পর নিজের ভালোবাসাকে দেখে অঝরে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। আমি ওকে সান্ত্বনা দিতে দিতে ওখান থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি। বাড়ি ফেরার পর ও বারবার একই কথা বলছিল, আল্লাহ আমি এটা কি করলাম? নিজের মনকে শান্ত করতে না পেরে নিজের ভালোবাসার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। এখন যেভাবেই হোক আমাকে নিজের ভুল শুধরাতে হবে। রাজীবের কথাগুলো শুনে আমি ওকে সবটা বিস্তারিতভাবে বলতে বলি, কিন্তু ও আমাকে কিছু না বলে ওর গুরু সেই তান্ত্রিকের আশ্রমে নিয়ে যায়। তান্ত্রিকের আশ্রমটা মুরাদনগর থানার ভেতর হবার কারণে সেখানে পৌঁছতে খুব একটা দেরি হয়নি। ওখানে পৌঁছে দেখলাম আশ্রমের চারপাশে সেই তান্ত্রিকের কিছু চেলা ঘুরে বেড়াচ্ছে। রাজীব আমাকে রেখেই দৌড়ে ওদের কাছে গিয়ে কিছু একটা বলে ফিরে আসে। ও বলে ওরা কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছে, ওনার সময় হলে ডেকে নেবেন। আমরা বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষার পর একজন এসে রাজীবকে ডেকে নিয়ে যায়। আমিও পেছন পেছন হাঁটতে শুরু করলে বাকি লোকগুলো আমাকে থামিয়ে দেয়। প্রায় আধ ঘন্টা অপেক্ষার পর রাজীব সেই তান্ত্রিকের ঘর থেকে বিষণ্ণ আর মলিন মুখে বেরিয়ে আসে। কাছে গিয়ে কারণটা জিজ্ঞেস করতে ও বলল, তান্ত্রিক সাহায্য করতে রাজি হয়নি, বাড়ি চল, সবটা বলছি। রাজীবকে নিয়ে বাড়ি ফেরার পর ও নিজে থেকেই একে একে আমাকে সবটা বলতে থাকে। সত্যি কথা বলতে ওর কথাগুলো শুনে আমি রীতিমতো চমকে উঠেছিলাম। ও বলল, 7 মাস আগে যখন শেষবারের মতো তোর সাথে দেখা করেছিলাম, তখন মাথায় শুধু একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছিল, আর সেটা হলো প্রতিশোধ। আমি প্রমিকে নিজের ছাড়া অন্য কারো হতে দিতে পারি না। আমি নিজের সহ্যের সীমা হারিয়ে ফেলেছিলাম। তাই ওই দিন রাতেই আমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। প্রথমে ভেবেছিলাম নিজের হাতে ওর স্বামীকে শেষ করে দেব, কিন্তু কোথায় কিভাবে করব কিছুই মাথায় আসছিল না। আর ঠিক সেই মুহূর্তে রাস্তার মাঝে আমাকে ছটফট করতে দেখে একজন লোক আমার দিকে এগিয়ে আসেন। অবাক করা বিষয়, তিনি ধীরে ধীরে আমার সাথে কথা বলে আমাকে শান্ত করে দেন। যেখানে আমি আমার পরিবারের সবার উপর ক্ষিপ্ত ছিলাম, বন্ধুদের সাথে কথা বলতে ভালো লাগছিল না, সেখানে একজন অপরিচিত ব্যক্তির দু একটা কথায় আমি কেমন শান্ত হয়ে গেলাম। আমি কিছু না বলতেই তিনি বললেন, আমার মনে হচ্ছে তুমি অনেকটা মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। আমিও একদিন তোমার মতো বাড়ি ছেড়েছিলাম। জানি না কি তোমার দুঃখ, তবে আমার দুঃখের কথা তোমার সাথে শেয়ার করতে পারি। এই বলে তিনি নিজের দুঃখের কথাগুলো আমাকে বলতে শুরু করেন। ওনার কথা শেষ হলে একটা সময় আমিও নিজের ব্যাপারে সবটা বলতে থাকি, এমনকি প্রতিশোধের ব্যাপারেও বলে দেই। ঠিক তখনই তিনি আমার কাঁধে হাত রেখে বলেন, চিন্তা করো না বন্ধু, আমি তোমাকে সাহায্য করব। আমার পরিচিত একজন সাধক আছে, তিনি সব কিছু করতে পারেন। আশা করি তোমার মনের ইচ্ছেও পূরণ করে দেবেন। মনের ভেতর প্রতিশোধের আগুন জ্বলতে থাকায় আমি 7-5 না ভেবে ওনার সাথে চলে যাই। আর সেদিন মধ্যরাতেই সেই তান্ত্রিকের সাথে আমার প্রথম পরিচয় হয়। লম্বা জটা মাথা চুল, বিশাল দড়ি, পরনে টকটকে লাল রঙের কাপড়, সাথে কপালে সিঁদুর টিকা। আমি
কাছে গিয়ে কিছু বলার আগেই তিনি নিজে থেকে একের পর এক আমাকে আমার সমস্যাগুলোই বলতে থাকেন। আমি অবাক হয়ে তার পায়ে পড়ে যাই আমাকে সাহায্য করার জন্য। তিনি আমাকে বলেন, তোকে আমি সাহায্য করতে পারি, তবে আমার কিছু জিনিসের প্রয়োজন, যেমন যার উপর তুই প্রতিশোধ নিতে চাস তার পরনের ব্যবহারকৃত কিছু জিনিস, জোড়া কবরের মাটি আর নদীর পানি প্রয়োজন। তুই নিজে যদি যজ্ঞ করে প্রতিশোধ নিস তাহলে সফল হবার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এখানেও একটি শর্ত আছে, যতদিন না কাজ শেষ হবে তুই কারো সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবি না। তান্ত্রিকের বলা সবকিছুই নিয়ে আসা আমার পক্ষে সম্ভব ছিল, আর সে সময় প্রতিশোধ ছাড়া অন্য কিছু আমি ভাবতে পারছিলাম না। তাই যজ্ঞের ব্যাপারে আমি রাজি হয়ে যাই। সেই রাতেই সব জিনিসপত্র জোগাড়ের জন্য আমি আবার বাড়িতে ফিরে আসি। আমার কাছে প্রমির উপহার দেয়া এবং ব্যবহার করা কয়েকটা জিনিস ছিল, আর সেগুলো নিয়েই আমি সরাসরি কবরস্থানে চলে যাই। ওখানে গিয়ে জোড়া কবর থেকে মাটি নিয়ে চলে যাই নদীর পাড়ে। এতক্ষণ কোনো সমস্যা না দেখা দিলেও নদীর পানি নিয়ে তান্ত্রিকের আশ্রমে ফিরে আসার সময় ঘটে এক অদ্ভুত ঘটনা। বারবার আমার মনে হচ্ছিল আমার পেছনে কেউ একজন আসছে, কিন্তু পেছনে তাকিয়ে কাউকেই দেখতে পাইনি। কিছু দূর এগোনোর পর আমার মনে হচ্ছিল আশপাশ থেকে নূপুরের শব্দ আসছে, কিন্তু এবারও কাউকে দেখতে পাইনি। আমি যখন আশ্রমের খুব কাছে, তখন আমার মনে হচ্ছিল আমার মা আর প্রমি দুজন একসাথে আমাকে পেছন থেকে ডাকছে। আমি প্রথমে প্রচন্ড রকমের অবাক হয়ে যাই, মা এখানে আসবে কি করে, আর প্রমিত এখন ঢাকায় থাকে। ওরা দ্বিতীয়বার আমাকে ডাক দেওয়ার পর যেই না আমি পিছন ঘুরে তাকাবো, ঠিক তখনই সামনে থেকে একজন আমার মাথায় হাত রেখে পেছনে ঘুরতে বাধা দিল। আমি সামনের দিকে চোখ তুলে তাকাতেই দেখি এটা সেই লোকটা যিনি আমাকে তান্ত্রিকের সাথে পরিচয় করিয়েছেন। আমি তাকে দেখে এক প্রকার হকচকিয়ে গিয়েছিলাম, কারণ আমি যখন সামনে তাকিয়ে হাঁটছিলাম তখন পুরো রাস্তা ফাঁকা ছিল, চাঁদের আলোয় চারিদিক স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তাহলে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ইনি কোথা থেকে এসে হাজির হলেন? আমি ওনাকে কিছু বলার আগেই তিনি বললেন, পেছনে তাকিও না, তোমার প্রতিশোধ চাই না? প্রতিশোধ? যদি সত্যি প্রতিশোধ নিতে চাও তাহলে পেছনে না তাকিয়ে সোজা আশ্রমে চলে যাও। প্রথমে আমার মা আর প্রমির কণ্ঠ শুনে মনটা ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু প্রতিশোধের কথা মাথায় আসতেই আবারও সবটা কেমন গুলিয়ে গেল, আর আমাকে সামনে এগোতে বলে সেই লোকটা কোথায় যেন হারিয়ে গেল। কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছিলাম হাওয়ায় ভেসে ভেসে ওনার কণ্ঠস্বর আমার কানে পৌঁছচ্ছে, সামনে এগিয়ে যাও, পেছনে তাকাবে না কিন্তু। সত্যি কথা বলতে তখন আমার মধ্যে একটা ঘোর কাজ করছিল, খুব ক্লান্ত লাগছিল নিজেকে। তাই ওনার হুট করে গায়েব হয়ে যাওয়াটা আমার মাথায় আসেনি। ওনার কথা মতো কিছু দূর এগোনোর পর আবারও সেই ডাক, পেছন থেকে মা আর প্রমি আমার নাম ধরে অনবরত ডেকেই চলেছে। একটা সময় আর সহ্য করতে না পেরে আমি দৌড় দেই আর আশ্রমের সামনে গিয়ে পড়ে যাই। এরপর আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন ছিল সকাল। চোখ খুলতেই দেখি তান্ত্রিকের চেলাগুলো আমাকে চারপাশে একটা গণ্ডি তৈরি করে বসে আছে। আমি উঠে বসতেই পেছন থেকে তান্ত্রিক বলে উঠল, প্রথম কাজে তুই সফল হয়েছিস, আজ থেকে তোর আসল কাজ শুরু। ওই দিনের পর থেকে আমাকে আগুনের সামনে বসিয়ে বিভিন্ন যজ্ঞ করানো হতো। যজ্ঞ শেষে প্রমির ব্যবহৃত জিনিস আর জোড়া কবরের মাটি দিয়ে একটা পুতুল বানানো হতো। পুতুলটা একদিনে বানানো হয়নি, প্রায় 27 দিন সময় নিয়ে তান্ত্রিক পুতুলটা বানায়, আর 28 দিন রাতে একজন সদ্য প্রয়াত লোকের কাফনের কাপড় থেকে লম্বা একটা অংশ কেটে নিয়ে আসতে বলে আমাকে। এরকম কাউকে কোথায় পাওয়া যাবে সেই ঠিকানা তান্ত্রিক আগেই জানিয়ে রেখেছিল। তাই আমিও ছদ্মবেশে সেই জায়গায় পৌঁছে যাই আর রাতে লাশ পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে নেই। অপরিচিত হবার কারণে কয়েকটা ব্যাপার নিয়ে সন্দেহ করলেও আমি কাজটা করতে সফল হই। পরের দিন যজ্ঞের কাজটা বন্ধ ছিল। ওই দিন রাতে ঘুমানোর পর আমি এক অদ্ভুত স্বপ্ন দেখি। আমি দেখলাম বেশ সুদর্শন একজন পুরুষ আমার কাছে এসে বলছে, কাজটা তুমি একদমই ঠিক করনি, আর এখানে যে কাজটা করছো সেটাও একদমই ঠিক করছো না। এর জন্য ইহকাল এবং পরকালে তোমাকে চরম শাস্তি ভোগ করতে হবে। যদি পারো তাহলে কাফনের কাপড়টা ফেরত দিয়ে এসো। এটা বলার সাথে সাথেই আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ি। স্বপ্নের ব্যাপারে তান্ত্রিককে জানালে সে বলে, চিন্তার কিছু নেই। কিন্তু পরক্ষণেই তিনি নিজেই তাড়াহুড়া করতে থাকেন পুতুলের কাজ সম্পন্ন করার জন্য। তিনি একে একে সবাইকে উঠিয়ে মন্ত্র পড়তে বলেন, আর সবার মাঝে একটা পেন্টাগন আঁকিয়ে আগুন জ্বালিয়ে পুতুলটাকে মাঝখানে রাখেন।
এরপর তিনি সেই কাফনের কাপড়টা দিয়ে সেটাকে মন্ত্র পড়তে পড়তে ফুঁদতে থাকেন এবং দড়ির মতো ব্যবহার করে সেটাকে পুতুলের সাথে বেঁধে দেন। আমি দূরে দাঁড়িয়ে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম মন্ত্র শেষ হবার সাথে সাথে পেন্টাগনের মাঝখানে থাকা আগুনের শিখা দ্বিগুণ উচ্চতায় উঠে যাচ্ছিল। কিছুক্ষণ পর তান্ত্রিক আমাকে কাছে ডেকে বলেন, পুতুলের কাজ সম্পূর্ণ হয়েছে, খুব দ্রুতই তোর প্রতিশোধের কাজটাও সম্পূর্ণ হয়ে যাবে। ওই দিনের পর পুতুলটার সাথে কি হয়েছিল বা আরো কি কি করা হয়েছিল সেটা আমার জানা নেই। এতদিন আমি বাড়ি ফিরে আসতে পারিনি, কারণ আমার ভালো লাগছিল না, তাই ফিরিনি। তবে সে সময় আমি মাঝে মাঝে স্বপ্ন দেখতাম প্রমির স্বামী কোনোভাবে কষ্ট পাচ্ছে। ব্যাপারগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল। তবে তখন আমার খেয়াল ছিল না এই যজ্ঞের কারণে প্রমিও কষ্ট পাবে। প্রতিশোধের সবটাই ভালোভাবে চলছে দেখে একটা সময় বাড়ির লোকের কথা ভেবে খুব মন খারাপ হচ্ছিল, তাই ফিরে এসেছি। কিন্তু প্রমিকে দেখে আজ আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি যখন তান্ত্রিকের কাছে সাহায্যের জন্য গেলাম তখন সে বলল, এটা সম্ভব নয়, এই কাজটা একবার শুরু হয়ে গেলে আর বন্ধ করার ক্ষমতা কারো নেই। আমি অনেকবার তাকে অনুরোধ করেছি, কিন্তু কাজ হয়নি। এটা ছিল দীর্ঘ 7 মাসে কাটানো রাজীবের দিনগুলোর কথা। ওই রাতে আমি রাজীবের বাড়িতেই থেকে যাই। সত্যি বলতে কিছু বলার মতো ভাষা আমার ছিল না। যা হোক, পরদিন সকালে নিজেদের মধ্যে কথা বলে আবারও সেই আশ্রমে যাই তান্ত্রিকের সাথে কথা বলতে। প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করে তান্ত্রিকের সাথে কথা বলার সুযোগ হলেও এবারও কোনো লাভ হবে না। একটা উপায়ের কথা বলে দেয়, আর সেটা হলো কালো জাদু করা পুতুলটা নদীর পানিতে ফেলে দিয়ে আসা হয়েছে। যদি ওই পুতুলটা কোনোভাবে খুঁজে নিয়ে আসা যায় তাহলেই শুধুমাত্র একটা সমাধান করা সম্ভব। কিন্তু আমাদের জন্য সেই পুতুলটা খুঁজে বের করা অসম্ভব। স্রোতের টানে কোথায় হারিয়ে গিয়েছে সেটা কেউ জানে না। এদিকে দিন দিন প্রমির অবস্থা আরো খারাপ হতে থাকে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর সব ধরনের চেক আপ করে ডাক্তার স্পষ্টভাবে বলে দেন, যদি প্রমির শারীরিক অবস্থা এরকমই থেকে যায় তাহলে বাচ্চাটাকে আর বাঁচানো সম্ভব হবে না। তাই আমি আর রাজীব হন্যে হয়ে হুজুরের খোঁজ করতে থাকি, কারণ এবার ধর্মের উপর বিশ্বাস রাখা ছাড়া আর কোনো উপায় ছিল না। হয়তো আমাদের চেষ্টার কারণে আল্লাহ আমাদের একটা সুযোগ করে দিয়েছিলেন। সৌভাগ্যবশত কুমিল্লা শহরেই আমরা একজন হুজুরের খোঁজ পাই। তার কাছে গিয়ে পুরো ঘটনা বলার পর তিনি অবাক হয়ে যান, কারণ একজনের ক্ষতি করার জন্য যে ব্যক্তি তান্ত্রিকের সাথে নিজেই যজ্ঞ করেছে সেই সমস্যার সমাধান খুঁজে বের করা খুবই কষ্টকর। তবুও তিনি আমাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নেন। 2 দিন পর তিনি আমাদের কাছে ফোন করে ওনার বাড়িতে ডাকেন। ওখানে বাড়িতে যাবার পর তিনি যা বলেন তা ছিল ভয়ঙ্কর। তিনি বলেন, রাজীব যে তান্ত্রিকের কাছে গিয়েছিল সে প্রচন্ড শক্তিশালী একজন। নিজের ক্ষমতা বৃদ্ধি করার জন্য কারো গর্ভে থাকা সন্তানের মৃত্যু ঘটানো তার জন্য জরুরি ছিল। তার সে পোষা কিছু জিনের মাধ্যমে রাজীব আর প্রমির খোঁজ পায়। আর যে রাতে রাজীব প্রতিশোধ নেবার জন্য বেরিয়েছিল সেই রাতে এক বদ জিনকে দিয়ে রাজীবকে বিভিন্নভাবে প্রভাবিত করে, অর্থাৎ ব্রেইন ওয়াশ করে তার আশ্রমে নিয়ে আসে এবং ওকে কাজে লাগিয়েই স্বার্থ সিদ্ধির কাজগুলো করিয়ে নেয়। তান্ত্রিক আগে থেকেই প্রমির গর্ভে সন্তান আসার আভাস পাচ্ছিল, তাই রাজীবকে অপেক্ষা করিয়ে 4 মাস পর্যন্ত যজ্ঞের কাজ করিয়েছে এবং 4র্থ মাসে পুতুলটা নদীতে ফেলে দিয়ে এসেছে। এছাড়াও আরো 2টো তাবিজ আছে, কিন্তু কোথায় আছে সেটা আমি বলতে পারি না। তাই এই সমস্যার সমাধান করা খুব কঠিন। হুজুরের কথাগুলো শুনে রাজীবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য এতদিন তাকে ব্যবহার করা হয়েছে এবং 2জন মানুষের মৃত্যু ডেকে নিয়ে আসা হয়েছে। ও নিজের ওপর খুব অনুতপ্ত ছিল সে সময়। এরপর আমি হুজুরকে অনেক রকম অনুরোধ করতে থাকি কোনো একটা রাস্তা বের করে দেবার জন্য। তিনি একটা রাস্তার কথা জানালেও সেটার কোনো নিশ্চয়তা ছিল না। তিনি মূলত কাঁটা দিয়ে কাঁটা তোলার কথা ভাবছিলেন, অর্থাৎ তিনি ব্ল্যাক ম্যাজিক দিয়ে ব্ল্যাক ম্যাজিক কাটাতে চাচ্ছিলেন। 2 দিন পর পূর্ণিমার রাত থাকার কারণে তিনি আমাদের 2জনকে প্রমির ব্যবহৃত জিনিস, জোড়া কবরের 1 মুঠো মাটি আর ওই নদীর পানি নিয়ে আসতে বলেন। হুজুরের কথা মতো 2 দিন পর পূর্ণিমার রাতে আমরা এলাকার কবরস্থানে যাই জোড়া কবরের মাঝখান থেকে মাটি নিয়ে আসার জন্য। ওখানে গিয়ে মাটি নেওয়া পর্যন্ত কোনো সমস্যা না হলেও মূল সমস্যা শুরু হয় কবরস্থান থেকে বেরিয়ে আসার সময়। কবরস্থান থেকে বেরিয়ে আসার সময় গেটের পাশে একটা বিশাল পুকুর আছে। হঠাৎই মনে হলো পুকুরে কেউ যেন ঝাঁপ দিল, কিন্তু আমাদের আশেপাশে তো কেউ ছিল না।
পেছনে ঘুরে তাকানোর আগ মুহূর্তে মনে হলো কেউ যেন আমাদের কাঁধে হাত রেখে একটা নিঃশ্বাস ছাড়লো, খুব ঠান্ডা একটা বাতাসের মতো। আমি পেছনে তাকানোর আগেই রাজীব পেছনে তাকিয়ে শক খেয়ে গিয়েছিল। আমি ওর মুখের দিকে তাকিয়েই দেখি ওর পুরো মুখ লাল হয়ে আছে, ঘাম ঝরছে, সাথে চোখগুলো বড় বড় করে কিছু একটার দিকে প্রচন্ড ভয় আর আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে। আমি পেছনে ফিরে তাকানোর পর যা দেখলাম তা বর্ণনাতীত। আমি তাকিয়ে দেখি প্রায় 9 থেকে 10 ফুট লম্বা একটা কালো ছায়া আমার পেছনে দাঁড়িয়ে আছে। ওরা দেখতে একদম মানুষের আকৃতির হলেও কোনো অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্টভাবে দৃশ্যমান ছিল না। ওই জিনিসটাকে দেখার পর আমাদের দুজনেরই নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছিল। আমরা কিছু বলার শক্তিও পাচ্ছিলাম না। ঠিক এই সময় অবয়বটা আমাদের দিকে এগিয়ে এসে বলল, যত চেষ্টাই করিস না কেন, কোনো লাভ হবে না। তান্ত্রিক কখনোই তোদের সফল হতে দেবে না। এরপর ওই অবয়বটা আমার দিকে মাথাটা ঘুরিয়ে এসে বলল, শুধু শুধু নিজের জীবনটা শেষ করে দিতে চাইছিস? যার সমস্যা তাকেই মেটাতে দে, তুই তো বাইরের লোক। জীবন বাঁচাতে চাইলে এখান থেকে সরে যা। এটা বলেই অবয়বটা আমার চোখের সামনে থেকে কয়েক সেকেন্ডের মধ্যে ঘন অন্ধকারে মিলিয়ে গেল। ঠিক তখনই আমরা আমাদের বাক শক্তি আর হাঁটার শক্তি ফিরে পাই এবং আর এক মুহূর্ত ওখানে দেরি না করে দৌড়ে নদীর পাড়ে গিয়ে পানি সংগ্রহ করি আর হুজুরের বাড়িতে চলে যাই। হুজুর আমাদের কাছ থেকে জিনিসগুলো নিয়ে একে একে কাজ শুরু করেন এবং বলেন 3 দিনের মধ্যে প্রমি সুস্থ হতে শুরু করবে। হুজুরের কথায় আমরা বেশ আশায় আশায় দিন কাটাতে থাকি এবং আমার মাকে দিয়ে প্রতিদিনই প্রমির খোঁজ নিতে থাকি। ঠিক 3 দিন পর খবর পাই অন্যান্য দিনের তুলনায় প্রমি সুস্থ বোধ করছে। এভাবে 2 দিন বেশ ভালোভাবে কাটলেও 3 দিনের দিন শুরু হয় নতুন ঝামেলা। 3য় দিন রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখি আমি দেখি কবরস্থানের ভেতর যে অদ্ভুত কালো অবয়বটা দেখা দিয়েছিল সে কাকে যেন বেধড়ক মারধর করছে। দূর থেকে ব্যাপারটা আমার কাছে ঝাপসা লাগছিল। আমি কাছে যাওয়ার আগেই কয়েক সেকেন্ডের মধ্যে জিনিসটা আমার কাছে এসে বলে, তোকে না বলেছিলাম এই সব কিছু থেকে নিজেকে সরিয়ে রাখতে? এখনো সময় আছে, যদি না চাস তাহলে হয়তো 4টা প্রাণ চলে যাবে। এটা শোনার পরেই আমার ঘুমটা ভেঙে যায়। উঠে দেখি তখন সকাল হয়ে গিয়েছে। আমি যেই না আবার ঘুমানোর প্রস্তুতি নেব ঠিক সেই সময় খবর আসে প্রমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে আর তাকে ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম। এই তো হুজুর রুকাইয়া কাজ করছিল, তাহলে এরকম হলো কেন? আর আমি এই স্বপ্নটা দেখার পরপরই এমন খবর কেন পেলাম? এরকম আরো অনেক প্রশ্ন মনে জাগতে থাকে। তাই আমি রাজীবকে ফোন করে সবটা জানাই আর ওকে নিয়ে সকালেই হুজুরের বাড়িতে চলে যাই। গিয়ে যা দেখলাম এবং শুনলাম তা গা শিউরে ওঠার মতো। আমরা গিয়ে দেখি হুজুরের পুরো বাড়ি লন্ডভন্ড হয়ে আছে আর পুরো চোখ মুখ লাল হয়ে আছে। তাকে এই সব কিছুর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আজ ফজরের আজানের আগে এক বিশাল আকৃতির কালো অবয়ব আমার ঘরে এসে আমার রুমের থেকে টেনে তোলে এবং সরাসরি প্রমিকে সাহায্য করার থেকে বিরত থাকতে বলে। আমি ব্যাপারটা বুঝতে পেরে ওর সাথে তর্কে জড়িয়ে পড়ি আর মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে যেন ঘূর্ণিঝড় হয়ে যায় আর সবকিছু লন্ডভন্ড করে রেখে যায়। আমি প্রথমে ওর ক্ষমতার আন্দাজ করতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারি এটা অনেক শক্তিশালী একজন। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আরো ভালো কারোর সাথে যোগাযোগ করো, না হলে অনেক বিপদে পড়তে পারো। আর আমার পক্ষে এটা সমাধান করা সম্ভব নয়। এরপর আবার সেই হুজুরের বাড়ি থেকে চলে আসি আমরা। বাড়ি ফেরার সময় মায়ের কাছ থেকে ফোন করে জানতে পারি প্রমির বাচ্চাটা আর নেই। গতকাল রাতেই নাকি সে মারা গিয়েছে। খবরটা পাওয়ার পর কারোরই মনের অবস্থা ঠিক ছিল না। সেই মুহূর্তে কি করব ভেবে না পেয়ে আবারও আমরা সেই তান্ত্রিকের আশ্রমে যাই তাকে টাকার অফার দিতে। আমাদের তখন মূল লক্ষ্য ছিল প্রমিকে বাঁচানো। যদি কোনোভাবে টাকা দিয়ে তান্ত্রিককে রাজি করানো যায়, কারণ এখন তো বাচ্চাটা মারা গিয়েছে, তার তো স্বার্থ সিদ্ধি হয়েছে। কিন্তু আমরা পারিনি। তান্ত্রিক কোনোভাবেই কোনো কিছুতে রাজি হচ্ছিল না। একটা সময় আমরা সব আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মহান আল্লাহ আবারও আমাদের সহায় হন। একদিন পরেই আমরা এক মহিলা তান্ত্রিকের খোঁজ পাই। মহিলা তান্ত্রিকের ঠিকানাটা ছিল কুমিল্লা জেলার চান্দিনা থানার ভেতর। তবে তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। হুজুরের সূত্র ধরে আমরাও কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করেছিলাম। এলাকার অনেকের কাছে শুনেছি তিনি তন্ত্রবিদ্যায় বেশ পারদর্শী। আমরা অনেকভাবেই অনেক প্রতিকূল পরিবেশ কাটিয়ে মহিলা তান্ত্রিকের সাথে কথা বলার সুযোগ পাই। তিনি আমাদের সব কথা শুনে
51 টাকা হাদিয়া সামনে একটা থালায় রেখে বাইরে যেতে বলেন। আমরা বাইরে গিয়ে কিছুক্ষণ অপেক্ষার পর তিনি আমাদের ভেতরে ডাকেন। ভেতরে যাবার পর তিনি এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দেন যা শুনে আমরা দুজনেই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তিনি বলেন, রাজীবের মূল লক্ষ্য ছিল প্রমীর স্বামীর মৃত্যু ঘটানো আর প্রমীর সামান্য ক্ষতি করা, কিন্তু ওই তান্ত্রিক রাজীবের এই প্রতিশোধের সুযোগ নিয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রমী এবং প্রমীর বাচ্চার উপর কালজাদু করেছে। আর রাজীবকে স্বপ্ন দেখিয়েছে যে ওর যজ্ঞের কারণে প্রমীর স্বামী কষ্ট পাচ্ছে। প্রমীর বাচ্চাটাকে তো মেরে ফেলতে সক্ষম হয়েছে, এখন তার শেষ লক্ষ্য প্রমী। কিন্তু এর মধ্যে একটা সমস্যা আছে। মহিলাতান্ত্রিকের পর আমাদের সাথে সেই সমস্যার কথা শেয়ার করেন, কিন্তু আমাদের ঘটনার সেই অংশটাই হচ্ছে সবচেয়ে বড় টুইস্ট, তাই সেটা ঘটনার শেষে উল্লেখ করব। এরপর তিনি আমাদের বলেন প্রমীকে 3টি তাবিজ করা হয়েছে। একটা আছে নদীতে সেই পুতুলের সাথে, যেটা খুঁজে পাওয়া এখন অসম্ভব, কিন্তু বাকি যে দুটো আছে সেটা খুঁজে পেলে সমস্যার সমাধান সম্ভব। ওই তান্ত্রিকের আশ্রমের পাশে একটা পেয়ারা গাছ আছে, ওই গাছের সাথে কাফনের কাপড় মোড়ানো তাবিজ ঝুলিয়ে একটা পলিথিনে বেঁধে দেওয়া আছে। বাতাসের কারণে পলিথিনটি যতবার উড়বে প্রমী ততবার অসুস্থ হয়ে পড়বে, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওটা নিয়ে আসতে হবে। আর সর্বশেষ তাবিজটি রয়েছে প্রমীদের বাড়ির রান্নাঘরের চুলো, সেই চুলোর মাটির নিচে, যেটা ওই তান্ত্রিক নিজের পোষা জিন দিয়ে রেখে আসছিল। তাই দেরি না করে কাল সকালের মধ্যে তাবিজগুলো খুঁজে আমার কাছে নিয়ে এসো। আমরা সেই তান্ত্রিকের কথা শুনে তখনই বেরিয়ে পড়ি। সত্যি বলতে ওনার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছিল, কিন্তু এই পেয়ারা গাছ থেকে তাবিজটা নামানোর পর আমি খুবই অসুস্থ বোধ করছিলাম। শরীরের কোনো শক্তি পাচ্ছিলাম না, আর বমি বমি ভাব হচ্ছিল। অনেক দোয়া পড়ে ফুঁ দেওয়ার পর একটু সুস্থ হই। ওই রাতেই আমরা প্রমীদের বাড়ির রান্নাঘরে যাই তাবিজটা নিয়ে আসার জন্য। রান্নাঘরটা একটু দূরে হবার কারণে ধরা পড়ার সম্ভাবনা ছিল না, কিন্তু চুলোর ভেতর থেকে ছাই সরিয়ে মাটি খুঁড়ে যেই না তাবিজটা বের করতে যাব, ঠিক তখনই মনে হলো রান্নাঘরের বাইরে যেন তুফান উঠে গেছে, এখনই সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, বাতাসের কোনো ছোঁয়া আমাদের শরীরে তখন লাগছিল না। তাই আমরা ভয় না পেয়ে তাবিজটা তুলে ওখান থেকে দৌড় দেই। ওই দিন রাতে ঘুমানোর পর আবারও একটা স্বপ্ন দেখি, যেখানে ওই কালো অবয়বটা আবারও আমাদেরকে হত্যার হুমকি দেয় আর বেশ ভালোভাবেই শাসিয়ে যায়। কিন্তু ভুলের মাসুল তো গুনতেই হবে, আর প্রমীকেও বাঁচাতে হবে। তাই সকালেই আমরা সেই মহিলা তান্ত্রিকের কাছে যাই আর তাবিজগুলো দিয়ে আসি। তাবিজগুলো হাতে পাওয়ার পরেই তিনি কাজ শুরু করেন। আর সত্যি বলতে মায়ের কাছ থেকে খবর নিয়ে জানতে পারি প্রমী আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। তবে তখনও শঙ্কা ছিল, হুজুরের বেলায় তো এমনটাই বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে একটা বিপদ ঘটেছে, এবারও এমনটা ঘটবে না তো? যাই হোক, মাঝখানে সবকিছু ঠিকঠাক চলছিল। এমনই একদিন সন্ধ্যায় আমি আমার রুমে বসে পড়ছিলাম, তখনই একটা বিষয় আমার মাথায় আসে আর আমাকে চিন্তায় ফেলে দেয়। আচ্ছা, আপনাদের কি মনে আছে আমরা যখন কবরস্থানে গিয়েছিলাম তখন ওই অবয়বটা আমাকে কি বলেছিল? সে বলেছিল যদি আমি প্রমীকে সাহায্য করি তাহলে 4 জনকে মরতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, মহিলা তান্ত্রিকের তথ্য অনুযায়ী প্রমীর স্বামীর কোনো প্রকার কালজাদু করা হয়নি। তান্ত্রিক শুধুমাত্র প্রমী আর তার বাচ্চাকে জাদু করেছে, তাও আবার রাজীবের মাধ্যমে। যদি সাহায্য করার অপরাধে আমার মৃত্যু হয়, সেক্ষেত্রেও আমি হব 3য় এবং শেষ ব্যক্তি। তাহলে এই 4র্থ ব্যক্তিটাকে? কথাটা ভাবতে ভাবতেই আমার কাছে সেই তান্ত্রিকের ফোন আসে। তিনি বলেন পুতুলটা ছাড়াও প্রমীকে 2টো নয় 3টে তাবিজ করা হয়েছে, যেটা কিনা তিনি তার জিনের মাধ্যমে প্রমীদের বাড়ির পাশের পুকুর থেকে খুঁজে পেয়েছেন এবং নষ্ট করে ফেলেছেন। এরপর তিনি আমাদের একটা সুসংবাদ দেন। তিনি বলেন জাদুর প্রভাব কেটে গিয়েছে, প্রমী আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। এই কথাটা আমার বুকে কতটা গভীরভাবে লেগেছে তা বলে বোঝাতে পারবো না। আমি এতটা খুশি আর আগে কখনো হয়নি। আমি সাথে সাথে রাজীবকে ফোন করে সবটা জানাই এবং খবরটা শুনেও খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। ওই দিনই আমি প্রমীদের বাড়িতে যাই এবং প্রমীর সাথে দেখা করে আসি। ওখানে গিয়ে ওর সাথে দেখা করে কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ ও আগে থেকে এখন অনেকটা সুস্থ। তবে খুশির মুহূর্তগুলো খুব বেশি দিনের জন্য আমাদের কাছে থাকেনি। প্রমী সুস্থ হবার ঠিক 3 দিন পর থেকেই রাজীব প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। কোনো ডাক্তার, কবিরাজ, তান্ত্রিক কেউ ব্যাপারটা সুরাহা করতে পারছিল না। ঘটনা চলাকালীন এক রাতে আমার স্বপ্নে ওই তান্ত্রিক দেখা দেয়। সে প্রচন্ড রাগান্বিত কণ্ঠে বলতে থাকে, এক বন্ধুকে তো বাঁচিয়ে নিলি, আর এক বন্ধুকে কিভাবে বাঁচাবি? রাজীবকে তো মরতেই হবে, আর তোকেও আমি ছাড়বো না, কখনো না।
স্বপ্নটা দেখে ঘুম ভেঙে যেতেই দেখি ফজরের আজান দিচ্ছে। স্বপ্ন দেখার পর সারাটা দিন বেশ ভালোভাবে কাটলেও ওইটা আমার জীবনের সবচেয়ে বেদনার দিন হয়ে থাকবে। ওই দিন বিকেলে খবর পাই আমার কলিজার বন্ধু রাজীব আর নেই, এই পৃথিবীতে নেই। খবরটা শুনে আমি জ্ঞান হারিয়ে ফেলি। বাড়ির লোকদের প্রাথমিক চিকিৎসার পর যখন আমার জ্ঞান ফেরে, তখন আমি কোনো কিছু না ভেবে রাজীবের বাড়ির দিকে দৌড় দেই। ওখানে গিয়ে যা দেখি এবং ওর পরিবারের মানুষদের কাছ থেকে যা শুনি তা ছিল রোমহর্ষক। আমি দেখি পুলিশ বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, কাউকে ভেতরে যেতে দিচ্ছে না, এমনকি আমাকেও না। পরে রাজীবের বাবার কথায় আমাকে ঢুকতে দেয়। রাজীবকে দেখার সাহস আমার ছিল না, তাই ওর বাবার কাছে মূল ঘটনাটা জানতে চাই। তিনি বলেন রাজীব দুপুরে গোসল করার জন্য বাথরুমে গিয়েছিল, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলেও ওর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। প্রথমে ভেবেছিলাম অসুস্থতার কারণে অজ্ঞান হয়ে গিয়েছে, কিন্তু দরজা ভেঙে দেওয়ার পর দেখি রক্তাক্ত রাজীবের লাশ মেঝেতে পড়ে আছে। এরপর তিনি আর কিছু বলতে পারেননি। আমি অনেকটা সাহস জুগিয়ে ভেতরে যাবার পর দেখি রাজীবকে একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, মেঝেতে শুইয়ে রাখা। আমি কাছে যেতেই একজন চাদর সরিয়ে দেওয়ার পর যা দেখলাম তা বর্ণনা করতে গিয়ে আমার শরীর শিউরে ওঠে। আমি দেখলাম ওর পুরো শরীরে আঁচড়ের দাগ আর গলায় 3টা আঙুলের মোটা ছাপ। এটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। বন জঙ্গলে বাঘ বা ভাল্লুক গাছে আঁচড় কাটলেও যেমন মোটা আর গভীর দাগ দেখা যায়, রাজীবের শরীরেও ঠিক তেমনটাই ছিল। ওই দিন পুলিশ ওর লাশটা পোস্টমর্টেমের জন্য নিয়ে যেতে চাইলেও ওর বাবা নিয়ে যেতে দেয়নি। এরপর একে একে ওর গোসল, জানাজা আর দাফন সম্পন্ন হয়। ঘটনার পর 1 সপ্তাহ আমি কারোর সাথে কথা বলতে পারিনি। রাজীবের শোকে আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম। ঠিক এমনই এক রাতে ঘুমানোর পর আমি স্বপ্নে দেখি রাজীব আমার কাছে এসেছে। সে বলছে, বন্ধু, মেয়েটিকে বাঁচাতে সাহায্য করার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। ওকে কালো জাদু করার অপরাধে দুনিয়াতে যেমন শাস্তি পেয়েছি তেমনি এখনো পাচ্ছি। আর হ্যাঁ, তোর মনে একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর দিতেই আমি এসেছি। তোর ভাবা সেই চতুর্থ ব্যক্তি আর কেউ নয়, ওটা আমি নিজেই। কিন্তু ঘটনাচক্রে আমি দ্বিতীয় এবং শেষ ব্যক্তি। ওই তান্ত্রিক শুধু প্রমি আর ওর সন্তানকেই নয়, ওদের মৃত্যু ঘটিয়ে ক্ষমতা লাভের পর আমাকেও মারতে চেয়েছিল। তাই আমাকে দিয়ে যজ্ঞ করানোর নামে সে আমাকে কালো জাদুতে বেঁধে ফেলেছিল। আর সেদিন বাথরুমে যাবার পর ওই কালো অবয়বটাই আমার এই অবস্থা করেছে। তুই ভালো থাকিস আর সবার খেয়াল রাখিস। ওরা কখনো তোর ক্ষতি করতে পারবে না, কারণ আমার সাথে সাথে সব জাদুর প্রভাব কেটে গিয়েছে। এটাই ছিল রাজীবের সাথে আমার শেষ দেখা এবং শেষ কথা। এই স্বপ্ন দেখে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। কয়েকদিন পর আমি প্রমিদের বাড়িতে গিয়ে প্রমিকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ঘটনা খুলে বলি। ঘটনা শুনে অবাক হওয়া বা ইমোশনাল হওয়াই স্বাভাবিক। প্রমিও বেশ ইমোশনাল হয়ে পড়েছিল, কিন্তু তখনই রাজীবকে ক্ষমা করে আল্লাহর কাছে ওর জন্য দোয়া চেয়ে নেয়। রাজীব মারা যাবার 1 বছর পরেই আমি সৌদি আরব চলে আসি। তো এই ছিল বোরহান আহমেদ ভাইয়ের ঘটনা এবং এটা একটা রোমহর্ষক ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমার মতে কালো জাদুর প্রভাব বা দুষ্টতান্ত্রিকের বিশ্বাস করলে তার ফল কি হতে পারে সেটা আলাদাভাবে বুঝিয়ে বলার প্রয়োজন নেই। আজ এ পর্যন্ত। আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এই বলে রোমান তার লেখা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ রোমান। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টোরিজ আমরা যেগুলো পেয়েছি আপনার কাছ থেকে, সেগুলো যদি বলি বা অন্য স্টোরিগুলোর কথা বলি, এর প্রতিটি জায়গায় উত্তেজনা, এর প্রতিটি জায়গায় প্রচুর কি বলবো যে টেনশন। তো আমি চাইবো যে আপনাদের কাছে যদি এরকম ঘটনা থাকে তাহলে আমাদেরকে পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠাতে হবে আমাদের অ্যাড্রেসে। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমি বেশি না কথা বলে চলে যাচ্ছি ঘটনায়। শফিক মিয়া লাশটিকে খুব ভালোভাবে দেখতে লাগলো। মনে হয় সে সারা জীবনে এরকম লাশ কখনই দেখে নাই। এটাই তার পেশা, তার মাটি খুঁড়ে লাশ দাফন করা। শফিক মিয়ার মাঝে মধ্যে খুব ভয়ঙ্কর লাশ দাফন করে থাকে এখানে। খুবই মায়া লাগে লাশগুলো দাফন করতে তার। শফিক মিয়া বলে জীবিত পৃথিবীতে কতই না আনন্দ ফুর্তি করতো এরা।
আজ এখানে শুয়ে আছে, কেউ খবর নিতে আসলো না। এসব লোকের ভাগ্যটাই এরকমই হয়। এসব কথাই ভাবে শফিক মিয়া। লাশগুলো মাটি দেওয়ার সময় অনুভূতি হয় তার, কিন্তু এই লাশটিকে মাটি দেওয়ার সময় তার অনুভূতি হয়নি শফিক মিয়া, বরং খুবই ভয় পেয়ে যায় শফিক মিয়া। কি করবে সে? তার এটাই তো পেশা। খুব ভয়ঙ্কর মৃত্যু হয়েছে লোকটির। মুখের দিকে তাকিয়ে শফিক মিয়া তার বয়স আন্দাজ করতে লাগলো। মনে হয় 50 থেকে 60 হবে। চেহারাটা ভীষণ রাগী রাগী বা বদমেজাজে ছিল মনে হয়। লোকটা শফিক মিয়া বেশিক্ষণ লাশটার দিকে তাকিয়ে থাকতে পারলো না। শফিক মিয়া ভাবে কি অপরাধ করেছিল লোকটা যে এভাবে তাকে হত্যা করা হয়েছে। প্রথমে তার শরীর থেকে মাথাটা আলাদা করা হয়েছে, তারপর রামদা দিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করা হয়েছে তার শরীর। মনে হয় 5-6 দিনকার পুরনো লাশ। পচা গন্ধ বের হচ্ছে এই শহরে। 5-6 দিনের মধ্যে কোনো নিখোঁজের হদিস পাওয়া যায়নি বা নোটিশ পাওয়া যায়নি। থানা থেকে একটি নোটিশ এসে হসপিটালের কর্তৃপক্ষের কাছে পোস্টমর্টম করে যেন কবর দেওয়া হয় লাশটির। পোস্টমর্টম করে লাশটিকে কোনো রকম সেলাই করে পাঠিয়ে দেওয়া হয় কবরস্থানে পাহারাদার শফিক মিয়া ভাবে মনে হয় আরেকটা ক্ষত বিক্ষত লাশ পাঠানো হয়েছে। লাশটিকে দেখে শফিক মিয়া পুরনো কথা মনে পড়ে গেল। এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে, লাশটা দাফন করতে হবে। তাড়াতাড়ি করে মন্টুকে নিয়ে কবর খুঁড়তে লাগলো, আর বারবারে মনে করতে লাগলো মাথা কাটা সেই লাশের কথা। কবর করা শেষ হলো, শফিক মিয়া আর মন্টু লাশটিকে দাফন করে দিল। তখনই মাগরিবের আজান দিয়ে দিল। লাশ দাফন করে শফিক মিয়া গোসল করতে গেল, আর মন্টু কাজ শেষ করে চলে গেল। 15 থেকে 20 বছরের মন্টু শফিক মিয়ার কাজে একটু হেল্প করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মন্টু শফিক মিয়ার কাজে সাহায্য করে। আর শফিক মিয়া থাকে কবরস্থানের পাশে, যে জায়গায় মুদ্দারের জানাজা পড়ানো হয় তার পাশে একটা ঘরে। জনবসতি থেকে একটু দূরে থাকে শফিক মিয়া। এশারে নামাজের পর রান্না বান্না করতে হয় তাকে। মাঝে মধ্যে সে কবরস্থানের দিকে তাকায়, মাঝে মধ্যে কবরস্থানে থেকে নাকি লাশ চুরি হয়। তবু নিয়মিত সে খাওয়া দাওয়া শেষ করে মুখে একটা বিড়ি ধরিয়ে কবরস্থানের দিকে রওনা দিল। দেখে আসার জন্য দূর থেকে লক্ষ্য করলে জানাজার সেই জায়গায় সাদা কাপড়ে মোড়ানো কি জানি একটা পড়ে আছে। শফিক মিয়া সাহসটা একটু বেশি ছিল। আস্তে আস্তে সেই জায়গায় গেল। শফিক মিয়া দেখলো একটা লাশ পড়ে আছে। আস্তে আস্তে মুখটা দেখলো, দেখে চমকে উঠলো। আরে সেই লাশটা না, যেটা সন্ধ্যার সময় মাটি চাপা দিলাম। গাড় থেকে মাথাটা আলাদা, দেখতে খুবই ভয়ঙ্কর। একটু পচা গন্ধ বের হচ্ছে। শফিক মিয়ার মনে ভাবলো মনে হয় কুকুর এই কাজটা করেছে। তারপর চিন্তা করলো গেটে তো তালা মারা, তাহলে কি করে কুকুর ঢুকবে? মানুষ তো ঢুকতে পারে না। তড়িঘড়ি করে শফিক মিয়া লাশটাকে গাড়ি উঠিয়ে নিল। ভীষণ ভারী ছিল লাশটা। শফিক মিয়ার কাঁধে বরটা বেশি লাগতে লাগলো, তবুও সাহস করে শফিক মিয়া লাশটাকে কবরস্থানের দিকে নিতে লাগলো। গাড় থেকে মাথাটা আলাদা হয়ে গেছে লাশটার। এক হাতে মাথাটা ধরে কবরস্থানে সেই জায়গায় গেল যেখানে কবরটা আছে। শফিক মিয়া লোকটিকে কবরে শুয়ে দিল, মাথাটা দেহটার সাথে বসিয়ে দিল। সেই লোকটার মাথাটা, চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে শফিক মিয়ার দিকে। আরেক হাতে শফিক মিয়া হাতকে চেপে ধরে রাখলো। যত চেষ্টা করতে লাগলো, কোনোভাবে ছোটাতে পারতেছে না। বয়ে শফিক মিয়ার সেখানে জ্ঞান হার। বহুত দিন হলো কোথাও বেড়াতে যায় না। হঠাৎ একদিন খবর এলো আমার এক আত্মীয়র বিয়ে।
আমি তখন কলেজে পড়ি। একদিন সকাল থেকে বাসায় আসলে মা আমাকে ডেকে বলে, আমার ফুফুর মেয়ের বিয়ে নেমন্তন্ন করেছে, আমাদের যেতে হবে। তুমি আমি আর তোমার বোন মিলে যাব বিয়ে বাড়িতে। আমি মনে মনে ভাবলাম অনেকদিন হলো তো বেড়াতে যাই না, যাক অবশেষে একটা নেমন্তন্ন পেলাম। আমি মাকে বললাম আচ্ছা ঠিক আছে আমি যাব। পরের দিন আমরা তিনজন মিলে আমাদের ওই আত্মীয়র বাসার উদ্দেশ্য রওনা দিলাম। দীর্ঘ জার্নির পর অবশেষে তাদের বাসায় আসলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আমাদের দেখে সবাই খুশি হয়ে গেল। বাসায় ঢোকার পর আমাদের কিছু খাবার দাবার দিল। দীর্ঘ পথ জার্নির পরে এসেছি, খুব ক্ষুধা লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। সন্ধ্যা হলে মার ফুফু